হ্যালো, কে? ভাই মাসুদ। হ্যাঁ বলো, কি বলবা? ভাই একটা মাথা নষ্ট মনিটর আছে। এই মাথা নষ্ট মনিটর আমার লাগবে না। দূর মিয়া 308 মনিটর। দূর, বিশ্বাস করি না। আরে ভাই সোর্স নিজে বিশ্বাস করতে পারে না। ভাই 0.5 ms রেসপন্স টাইম, তার সাথে বিল কোয়ালিটি আপনার চেয়ে তো। হপ, দাম বলো। ভাই 30,000। বিশ্বাস করি না। আগামীকাল ঠিক 7টায় মোহাম্মদপুর পোড়াবাড়ির নিচে দেখা করবা। আমি এর শুরু থেকে শেষ দেখে ছাড়বো। রাখি। হাই রিফ্রেশ রেটের র্যাট রেসটা থামতেছে না, বরঞ্চ বাড়তেছে। একটা সময় মনিটরের মধ্যে 60 হার্জ, 75 হার্জ, 144 হার্জ এই তিনটা নাম্বারের মধ্যে সীমাবদ্ধ ছিল গেমিং, জেনারেল ইউসেজ সবকিছু। বাট এরপরে যে দৌড়টা শুরু হইলো, রিপোর্ট রেডি, থ্যাংক ইউ। এরপরে যে দৌড়টা শুরু হইলো, দৌড়টা আর থামতেছে না। 75 থেকে 100, 100 থেকে 120, 144 থেকে 180, সেখান থেকে 200, সেখান থেকে 300, সেখান থেকে 320, তারপরে 420, 400, 500, 600। কিছুদিন পরে শুনবো 1200 হার্জের মনিটর বাজারে আছে। কিন্তু এই কম প্রাইস, একদিকে যেমন দাম কমতেছে, আর একদিকে রিফ্রেশ রেট বাড়তেছে। এর আউটপুট কি আদৌ আমরা জনগণ পাচ্ছি, নাকি এই বাড়তি রিফ্রেশ রেট পুশ করতে গিয়ে আমরা মনিটরে? তো যাই হোক, যেটা বলছিলাম, আমাদের কাছে আছে আজকে এমএসআই এর একটা স্পেসিমেন, যেটা একটা 300 হার্জের মনিটর, এবং এটার প্রাইস সারপ্রাইজিংলি 30K এর নিচে। 30K এর নিচে 300 হার্জের একটা মনিটর, যেটা বিল্ড কোয়ালিটি আপাদমস্তক দেখতে খুবই চোস, কিন্তু শুভঙ্করের ফাঁকি, আই মিন কস্ট কাটটা কোথায়, এই নিয়ে আজকে ময়নাতদন্ত হবে। রিপোর্ট চলে আসছে আমার হাতে। হাত হচ্ছে মিস্টার অনন্য জামানের, চ্যানেল হচ্ছে পিসি বিল্ডার বাংলাদেশে। হার্জের মনিটরের কম্পিটিটর অ্যানালাইসিস এই মুহূর্তে করা খুব ডিফিকাল্ট, কারণ খুব বেশি 300 হার্জের মনিটর এই প্রাইস রেঞ্জে বিলং করে না। আই মিন নাই, 25-এর আশেপাশে কিছু কম কিছু বেশি মিলে আমরা ম্যাক্সিমাম যে মনিটরগুলো দেখতে পাই, এগুলো অ্যারাউন্ড 180 to 200 হার্জের মধ্যে বিলং করে। বাট দিস গাই কেম ইন উইথ এ 300 হার্জ ট্যাগ। চলুন দেখে নিই এই প্রাইস রেঞ্জে কম্পিটিটর বলতে কারা কারা বিলং করে। এওসি C27G4Z 27 ইঞ্চের একটা মনিটর, 300 হার্জ কিন্তু ভিএ প্যানেল, 30,500 টাকা। MSI Mag 276CXF 27 ইঞ্চ 280 হার্জ কিন্তু ভিএ প্যানেল, দাম 33,500 টাকা। VSonic XG2709A 240 হার্জের একটা আইপিএস প্যানেল, দাম হচ্ছে 35,000 টাকা। স্যামসাং ওডিসি G4 27BG400 EWX, দাম 40,100 টাকা। এখন এমএসআই যেহেতু 300 হার্জে চলে আসছে, কম্পিটিশন দেওয়ার জন্য বাকিরাও চলে আসবে, কোনো সন্দেহ নাই। এবং এই ইউনিটটা হাতে পাওয়ার পর আমরা রিভিউ বানাইতে বানাইতে অলরেডি ডাহুয়া চলে আসছে। ডাহুয়াটা অবশ্য 25 ইঞ্চের মডেল হচ্ছে DHI LM25-E241A, 300 হার্জ প্লাস 20 হার্জ, অর্থাৎ 320 হার্জ, যেটার দাম কিনা 25,000। এখন এইখানে
অনেক কিছু নিয়ে আলোচনা হবে। তার মধ্যে একটা মেজর পয়েন্ট থাকবে 1080p-তে 25 ইঞ্চ না 27 ইঞ্চ, এই নিয়ে জল অনেক খোলা হবে, সেটা আগেই বোঝা যাচ্ছে। চলুন শুরু করা যাক আনবক্সিং দিয়ে। 3 পিন এশিয়ান পাওয়ার কর্ড আছে একটা, 2 পিন ইউরোপিয়ান পাওয়ার কর্ড আছে একটা, অর্থাৎ 2টা পাওয়ার কর্ড দিয়ে আসতেছে, 4টা স্ক্রু সেট, একটা ডিপি কেবল, কিছু কাগজপত্র, বেস প্লেট, স্ট্যান্ড, মনিটর। বেসিক সেটআপের জন্য যা যা দরকার সবই বক্সের মধ্যে দেয়া আছে। পেছন থেকে দেখতে ম্যাট ব্ল্যাক ফিনিশিং, দূর থেকে দেখলে পরে আপনার এমএসআই এর অন্যান্য প্রিমিয়াম মনিটরের মতনই ফিল দেয়। এই প্রাইস রেঞ্জে এইরকম প্রিমিয়াম বডি বিল্ড কোয়ালিটি খুব একটা দেখা যায় এমনটা না। অনেকে অ্যাসুসের আগের যে গেমিং মনিটরগুলো ছিল বেশ পেছন দিকে বাল্কি রাউন্ডিশ একটা লুক থাকে, অ্যাগ্রেসিভ লোগো টোগো প্লেসমেন্ট থাকে, ওইরকম একটা ফিল পাবেন এই মনিটরটা দেখলে পরে। জেড ব্ল্যাক শেডে প্লাস্টিক বডির উপরে টেক্সচার স্টেলথ ফাইটার টাইপ ডিজাইন, এমএসআই ড্রাগন লোগো বাম পাশে, মিডলে ভেসা মাউন্ট হোল 100x100 mm। আইও পোর্টসের দিকে যদি আমরা তাকাই, দুইটা HDMI 2.0 CEC যেগুলো দিয়ে ম্যাক্সিমাম আপনি 240 হার্জ পর্যন্ত আউটপুট নিতে পারবেন, একটা ডিসপ্লে পোর্ট 1.4 যেটা দিয়ে 300 হার্জ আনলক করা পসিবল, একটা 3.5 mm অডিও আউটপুট। অর্থাৎ আপনি যদি 300 হার্জ এক্সেস করতে চান তাহলে আপনাকে ডিসপ্লে পোর্টটাই ব্যবহার করতে হবে। ডান দিকে নিচে কেনসিংটন লক, সামনে নিচের দিকে একটা মাত্র মাল্টি ডিরেকশনাল ওএসডি জয়স্টিক, স্ট্যান্ড আর বেস প্লেটের আউটার লেয়ার প্লাস্টিক হলো, ভেতরে সলিড মেটাল ইউজ করা হয়েছে। লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি বোথ অনেস্টলি বলতে গেলে ভেরি ভেরি ইমপ্রেসিভ। অ্যাডজাস্টমেন্ট ফিচার বলতে এটার মধ্যে আপনি একদম 360 পাবেন, পিভট -90 থেকে +90, সুইভেল +30 থেকে -30, টিল্ট -5 টু +20, হাইট অ্যাডজাস্টমেন্ট 0 থেকে 130 মিলিমিটার পর্যন্ত। সামনের দিকে তাকাইলে পরে স্ট্যান্ডার্ড বেজেল ডিজাইন দেখতে পারবেন, পুরা বেজেল কভারেজ আনুমানিক 9.65%-এর মতো। এই দামে দ্যাট ইজ প্রিটি গুড। এইখানে ইউজুয়ালি দেখা যায় যত বেজেল লেস ডিজাইন অ্যাপ্লাই করা হয় তত ব্লিডের সংখ্যা বাড়ে, সো এইখানে ব্লিড ভার্সেস বেজেলের সাইজ একটা রেশিও কিন্তু হলেও হতে পারে। এনথুজিয়াস্ট মাত্রই এই ইস্যুগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখবেন। ডিসপ্লের সাইজটা হচ্ছে 25.5 ইঞ্চ, ফুল এইচডি 1920x1080p, WLED, র্যাপিড আইপিএস, 300 হার্জ রিফ্রেশ রেট। একটা সময় ছিল যখন আইপিএস প্যানেলগুলো ফাস্টার রিফ্রেশ রেটে আসতে পারতো না, এখন কিন্তু আমরা র্যাপিড আইপিএস, ফাস্ট আইপিএস, দ্রুতগতির আইপিএস, দুরন্ত আইপিএস, ঘোড়া আইপিএস, চিতাবাঘ আইপিএস, নানা রকম আইপিএস দেখতে পাইতেছি। ব্র্যান্ড ভেদের নাম আলাদা, কারণ কি? কারণ ওই একটাই, কারণ এগুলো হাই রিফ্রেশ রেটের আইপিএস প্যানেল। আইপিএস প্যানেলে কালার অ্যাকুরেসি, তারপরে গোস্টিং, মোশন ব্লার, এই সমস্ত ইস্যু ঠিক রেখা রিফ্রেশ রেট বাড়াইতে গিয়া আইপিএস কি পেনাল্টি দেওয়া লাগতেছে? যাই হোক, ওইখানে পরে আসতেছে। প্যানেল প্রোটেকশন বলতে গেলে সামনের দিকে অ্যান্টি গ্লেয়ার 3H কোটিং দেওয়া আছে, কালার 1.07 বিলিয়ন সাপোর্ট করে। এটা আসলে 8-bit প্লাস এফআরসি প্যানেল, পিক্সেল পিচ 0.28x0.28, PPI 89, কন্ট্রাস্ট রেশিও স্ট্যাটিক 1000/1, ডাইনামিক 10 crore by 1, 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল, 250 nits ব্রাইটনেস, রেসপন্স টাইম 0.5 ms MPRD, সাথে HDR রেডি সাপোর্ট, কালার গামুটে RGB 120%, Adobe RGB 87%, P3 90% দেখাতে পারবো বলে এক্সপেকটেশন। এই হইতেছে মোটামুটি এটার যে ক্লেমগুলো এমএসআই করছে তাই এক টানে বুঝে ফেলছি, কিন্তু টেস্ট কি বলে। ও এইখানেও শেষ হয় নাই, আরো এক শ্বাসে আমার অনেকগুলো ফিচার বলতে হবে, যেটা এটা এডিশনাল ফিচার মুখে না বললে স্ক্রিনের এখানে দেখানো থাকবে, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। সার্টিফিকেশনের পার্টটা একটু এক্সপ্লেন করতে হবে, কারণ সার্টিফিকেশন নিয়ে প্রচুর মারামারি হয়। আপনারা বড় ব্র্যান্ড দেখে সার্টিফিকেশন নিতে পারে, গরিব ব্র্যান্ডরা সার্টিফিকেশন নিতে পারে না। এইখানে আছে টিউভি, রেইনল্যান্ড ফ্লিকার ফ্রি, লো ব্লু লাইট সার্টিফিকেশন, যেটা আবার সফটওয়্যার সাপোর্টেড। পাওয়ার কনজাম্পশন 36 ওয়াটের কম, সাথে থাকতেছে এনার্জি সেভিং স্টিকার। এনার্জি সেভিং স্টিকার থাকলে কি এনার্জি একটু বেশি সেভ হয়? স্টিকারটা তুলে ফেললে কি এনার্জি সেভিং কমে যায়? অবশ্য পাওয়ার কনজাম্পশন 36 ওয়াট মানে ভালোই কম বলতে পারেন। স্পিকার নিয়ে যদি কথা বলি, সেই ক্ষেত্রে এখানে কত ওয়াটের স্পিকার ইউজ করা হয়েছে তা কোথাও মেনশন করা হয় নাই, তবে সাউন্ড কোয়ালিটি আর লাউডনেস দেখে মনে হয় 3 ওয়াটের 2টা স্পিকার হইতে পারে। সাউন্ড কোয়ালিটি মোটামুটি চলে যায় আর কি। তবে গেমিং মনিটর কিনে কে টিভি কার্ড হিসেবে ইউজ করবে, টিভি হিসেবে ইউজ করবে আই ডোন্ট নো, এবং করলে পরে তার আবার ওইখানে ক্যান 3 ওয়াটের স্পিকার দিয়ে সাউন্ড নিতে হবে, আই ডোন্ট নো, ডাজন্ট মেক মাচ সেন্স। বরঞ্চ ওইখানে স্পিকারগুলো না দিয়ে অন্য কোনো কাজে লাগাইলে পরে ওই বাজেটটা আই থিঙ্ক আর একটু বেটার কিছু আমরা পাইলেও পেতে পারতাম। যাই হোক, এমএসআই যা ক্লেম করছে তা তো তাদের ক্লেম। আমাদের ক্যালম্যান কি বলে চলুন একটু দেখে নিই। ক্যালম্যানে ফালাই দেওয়ার পরে আমরা যে স্কোরটা পাইছি তার মধ্যে এসআরজিবি আমরা পাইছি 100%, অ্যাডোবি আরজিবি 77.4%, D65 P3 81.3%, NTSC 74%, P3 ডেল্টা E 2.89, এসআরজিবি ডেল্টা E 2.45। আমাদের হাতে ক্যালম্যান আসার পর আমরা যতগুলো মনিটর টেস্ট করছি সবগুলোর সাথে আমরা একটা ইকুয়াল চার্টের মধ্যে যদি এটাকে ফালাই দিই তাহলে স্কোরগুলো কিন্তু ডিসেন্ট। যেমন এসআরজিবিতে এটা টপ 3 ভ্যালুর মধ্যে আছে, অ্যাডোবি আরজিবিতে একদম 1 নম্বরে আছে, যেখানে স্ট্যান্ডার্ড আমরা 72 to 75% পাই। P3 তে পজিশনটা 8 নাম্বার, যেটা স্ট্যান্ডার্ড থেকে স্লাইটলি হায়ার। এনটিসি তে পজিশনটা 8 নাম্বার, যেটা স্ট্যান্ডার্ড থেকে কিছুটা বেশি। ডেল্টা ই তে সেকেন্ড পজিশন, যেটা গেমিং মনিটর হিসেবে খুবই ভালো। যেমন 2.45 রেঞ্জের ডেল্টা ই দেখে আমরা একটু অবাকই হইছি, কারণ ইউজুয়ালি গেমিং আইপিএস এ এত বেটার ডেল্টা ই পাওয়া যায় না। নাম্বারগুলো দেখে যতটাই ভালো লাগতেছিল, চোখে দেখার পরে প্যানেলটা ঠিক ওই নাম্বারগুলো অনুদ্ধৃত হচ্ছিল না।
কোথায় জানি কিছু একটা মিসিং লাগতেছিল। যেমন মনিটরটার দিকে তাকাইলে পরেই একটা শার্পনেসের ঘাটতি আপনি চোখেই দেখতে পারবেন, কিন্তু নাম্বারের দিক থেকে পিপিআই তো পারফেক্ট। সমস্যা ফাইন্ড আউট করার জন্য আরেকটা 25 ইঞ্চি মনিটর পাশে রেখে আমরা ম্যাক্রো ক্যামেরা দিয়ে দুইটা ডিসপ্লের ক্লোজ ফটো তুলে সাইড বাই সাইড কম্পেয়ার করি। রেজাল্টটা দেখলে অনেকেই টাস্কি খাবেন। সেম সাইজের ডিসপ্লে, সেম পিপিআই, এমএসআই মনিটরের পিক্সেলগুলো অনেক স্পষ্টভাবে আপনি গুনতে পারবেন। ক্লিয়ার পিক্সেলেজ দেখা যায়। প্যানেল কোয়ালিটি বা সাব পিক্সেল লেআউটে কোথাও একটা কম্প্রোমাইজ তো আসি, নাইলে পরে এত ক্লিয়ার, এত ডিফারেন্স থাকার কথা না। এখন এই জিনিসটা মিনিমাইজ করার জন্য আমরা ওএসডির মধ্যে একটু ঘাটাঘাটি শুরু করি। শার্পনেস লেভেল আমরা -5 করে দিই। উদ্দেশ্য ছিল এজগুলো একটু সফট করে ফেলা, ন্যাচারাল লুক নিয়ে আসা। বাট অনেস্টলি জিনিসটা আরো বেশি খারাপ লাগতেছে। ডিসপ্লেটা আরো ব্লারি আর সফট লাগতেছে। আপনার শার্পনেস কমাইতে গিয়া আসলে কোনো লাভই হয় নাই। আপনারা দেখতে পাইতেছেন এখানে শার্পনেস কোয়ালিটি কেমন, ফিলটা কেমন, এটাও কিছুটা বুঝতে পারার কথা। পিক্সেল এজগুলো ওভার সফট বা ফাজি হয়ে যাচ্ছে কিনা সেটা স্পষ্টই বুঝতে পারার কথা। এরপর আমরা মনিটরটার যে কালার প্রোফাইলগুলো আছে এগুলো একটা একটা করে চেঞ্জ করা শুরু করি এবং কোন প্রোফাইলে কেমন পারফরমেন্স দেয় এটা বোঝার চেষ্টা করি। ওএসডিতে একটা মোড আছে এফপিএস মোড। যেহেতু গেমিং মনিটর, এফপিএস মোডটা দেখলে পরেই সবাই ওইটাই গেম খেলার চেষ্টা করবে, কিন্তু এফপিএস মোডটা অন করার পরে মাথার মধ্যে একটা ডান্ডার বাড়ি লাগে। এফপিএস মোড এনাবল করলেই আপনার বেশ কিছু কালার প্যালেট একদম ডিস্যাচুরেট হয়ে যায়। লিটারালি আপনি বলতে পারেন যে নাই। যেমন পোর্ট্রেট ডিসপ্লে ক্যালম্যানের যে লোগোটা আছে এইটার মধ্যে 4টা কালার আছে, একটা হচ্ছে রেড। আমরা হঠাৎ করে দেখতে পাই লাল কালারটা নাই। তার মানে আপনি যদি গেম খেলার সময় আপনার এনিমি রেড কালারে হয়ে থাকে ওইটা দেখবেন নাই। কোনো কারণে যদি রেড হেলমেট পরে আপনার অপোনেন্ট বসে থাকে আর মনিটর হয় এইটা, ওইটার হেডশট আপনি মিস করবেনই। এই জিনিসটা আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি অন ক্যামেরা এটা আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাই দিছি। ওকে, আমরা মনিটর স্ট্যান্ডটা খুলে ফেলছি যাতে আপনার দেখাইতে একটু সহজ হয়। সো এইতেছে মনিটর, এইতেছে আমার কালার স্পেকট্রাম ক্যালম্যানে যেটা দেখতে পাইতেছেন। এই যে উপরে হচ্ছে ইউজার মোড, আপনি স্পেকট্রামটা দেখেন কেমন, যেভাবে থাকার কথা ওইভাবেই আছে। এফপিএস মোডে দিলে পরে লাইনগুলা একটা উইয়ার্ড শেপ অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, যেটা থাকার কথা না। এখন এইখানে আমরা রেড দেখতে পাইতেছি, রেডের বেশ কিছু প্যালেট দেখতে পাইতেছি, কিন্তু এইবার আপনি ক্যালম্যানের লোগোটা দেখেন এই কর্নারে আমার লালের বেশ কিছু শেড নাই, আবার লালের বেশ কিছু শেড আছে। মানে কিছু স্পেসিফিক শেড এফপিএস মোড গায়েব করে ফেলাইতেছে। জাস্ট কি আর বলবো। এখন এই জিনিসটা নিয়ে কনফিউশন হওয়ার কারণে আমি এটা স্ক্রিনশট নিছি। স্ক্রিনশট নেওয়ার পরে আরেকজনের ফোনে পাঠাইছি, ওইখানে দেখি স্ক্রিনশটে আবার এই জিনিসগুলো দেখা যায় না। তার মানে শুধুমাত্র এটা আপনি ভিজিবলি এইভাবে দেখতে পারবেন চোখে। স্ক্রিনশট নিবেন, কোনো প্রবলেম দেখতে পারবেন না অ্যাজ ইট ইজ। সো এই ধরনের একটা প্রবলেম হওয়ার কারণ হইতে পারে এই প্যানেলের যে পরের লেয়ারটা আছে এই লেয়ারের সাথে এফপিএস মোডে কিছু একটা প্যাচগোচ আছে। এত ডিপ ডাইভ করতে গেলে আমার যে সময় লাগবে আর যে মেধা লাগবে এই দুইটার কোনোটাই এখন নাই, বয়সও নাই। সোজা বাংলায় বলতে পারতেছি এফপিএস মোড ক্ষমা করে দিন। ইউজার মোডে কিন্তু আপনার মোটামুটি কালার টালার যা আছে ঠিক আছে, নট ব্যাড। এখন ইউজার মোডে গিয়ে দেখতে হবে যে আমরা গেমিং পারফরমেন্স কেমন পাই, গোস্টিং টোস্টিং কেমন থাকে বা না থাকে। আর এফপিএস মোডের হিসাব এই কালার স্পেকট্রাম দেখা মাঠের বাইরে বাইর করে দিতেছে, ওইটা বাদ, ওই মোডে চালানো পসিবল না। টু বি অনেস্ট এই রেঞ্জে আমরা এক্সপেক্ট করি 300+ নিটস, 350 নিটসের আশেপাশে হওয়া উচিত। আমরা আমাদের ক্যালম্যান টেস্টে আমরা রিডিং পাইছি 238 নিটস, যেটা বলতে পারেন যে অ্যাভারেজ যে বাজেট মনিটরগুলো থাকে সেই রেঞ্জই আছে, এর থেকে বেশি কিছু এটা অফার করতেছে না। আমাদের গ্রাফ র্যাঙ্কিং এ আমরা যত মনিটর টেস্ট করছি ক্যালম্যান দিয়ে সেগুলোর মধ্যে এটা পজিশনে থাকে 15 নম্বরে। মজার ব্যাপার হইতেছে যদি আমরা আমাদের ওভারঅল লিস্টিং এর হিসাব করি, হিগভিশনের একটা অত্যন্ত বাজেট এবং কম দামি মনিটর আছে, ওইটা আপনার সেকেন্ড পজিশনে বিলং করে। তো সেই অনুযায়ী বলা যেতে পারে যে প্রাইস অনুযায়ী এটার ব্রাইটনেস আর একটু বেটার হইতে পারতো। বাট আমার মনে হয় যে ডার্কার কন্ডিশনে পিপল ক্যান ম্যানেজ উইথ দিস নিডস, বাট স্টিল উই এক্সপেক্ট বেটার। শুধুমাত্র প্যারা খাবেন যদি আপনি সূর্যের উল্টা দিকে মনিটরটা বসান এবং আপনার মনিটরের উল্টা দিকে কোনো ব্রাইট লাইট থাকে, তাইলে পরে 238 নিটস মোটামুটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের আশেপাশে আছে, বাট খুব স্পেশাল কিছু না। এইচডিআর অন অবস্থায় দেখা যায় গোস্টিং এবং ইনভার্স গোস্টিং দুইটাই উপস্থিত। থার্ড লেয়ার অর্থাৎ সবচেয়ে আলোকিত লেয়ারটায় আপনার গোস্টিং কিছুটা কম, ভিজুয়ালি ম্যানেজেবল, তবে একদম যে ক্লিন এটা বলা যাইতেছে না। এইচডিআর অফ করে এবং রেসপন্স টাইম নর্মাল রাখলে ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারে গোস্টিং থাকে স্পষ্টভাবে। থার্ড লেয়ারে ইনভার্স গোস্টিংটা একটু বেশি চোখে পড়ে। আর যখন রেসপন্স টাইম ফাস্টেস্টে সেট করা হয় তখন গোস্টিং আরো 20 to 30% চোখে বেশি আসে নর্মাল মোডের তুলনায়। তবে এই অবস্থায় অ্যাকচুয়াল রেসপন্স টাইম অনেকাংশে কিন্তু কমে আসে, মানে থিওরিটিক্যালি বেটার বাট প্র্যাকটিক্যালি গোস্ট ট্রেলস বেশি। শেষ কথা বলতে পারেন রেসপন্স টাইম টিউনিং করে আপনার গোস্টিং পুরোপুরি এলিমিনেট করা যায় না, বরং এক মোডে ঠিক করলে পরে আরেকটা সমস্যা বেড়ে যায়। যেই লাউ সেই কদু, এক মোডে পারফরমেন্স আর এক মোডের সমস্যা। এই মনিটর দিয়ে গেম খেলা থেকে শুরু করে কন্টেন্ট ওয়াচিং, টুকটাক ভিডিও এডিটের মতো কাজ করা হয়েছে, কিন্তু যদি অনেস্ট অপিনিয়ন বলি গেমিং বাদে এই মনিটরের দিকে তেমন একটা মন টানার কোনো কারণ দেখতেছি না। শার্পনেস, অ্যাকুরেট কালার রিপ্রোডাকশন, ওভারঅল ভিজুয়াল এক্সপিরিয়েন্স এই দিক থেকে অনেকটাই কম্প্রোমাইজ করতে হইতেছে। নাম্বারস যদিও ভালো পাইতেছি, বাট
বাস্তবে তা না। তাই যারা প্রফেশনাল বা ইভেন সেমি প্রো কন্টেন্ট ওয়ার্ক করেন তাদের জন্য এটা রেকমেন্ড করার কোনো ওয়ে দেখতেছি না। ইউজুয়ালি আমরা আইপিএস হাই রিফ্রেশ রেট মনিটরগুলো হাইব্রিড ইউজের জন্য রেকমেন্ড করতাম, বাট এইটার ক্ষেত্রে উই কান্ট। মূলত এই মনিটরের টার্গেট অডিয়েন্স হচ্ছে একদম বাজেট এক্সট্রিম গেমার্স, যারা প্রচুর রিফ্রেশ রেট চায়, মানে প্রচুর রিফ্রেশ রেট নিয়ে ফ্লেক্স করতে চায়। স্কিল কি সেটা পরে কথা, ডিসপ্লের কোয়ালিটি না। তাদের জন্য ইট লুকস গুড, রানস ফাস্ট, বাট দ্যাটস অল ইউ গেট। বাকি রইল ব্লিড টেস্ট। এমএসআই মনিটরগুলোর জন্য ব্লিড টেস্টটা ফরজের কাতারে পড়ে। ব্লিড দেখে সন্তুষ্ট থাকার চেষ্টা অনেক করেও পারা একটু কঠিন, কারণ দাম বিবেচনায় ফিচার অনেক বেশি দিয়া ব্লিড আবার দিলেও সেই কদু। এমএসআই সিরিয়াসলি একটু ভালো মানের ড্যান্ড ইউজ করার সময় হয়ে গিয়েছে। ইফ ইউ নো ইউ নো। যাক, অনেক কেনা পেঁচেপেচি হইলো, এতক্ষণে এমএসআই লোকজন হয়তো মহা খাপ্পা হয়ে গেছে। এইবার আসা যাক পজিটিভ সাইডস, মানে অ্যাকচুয়ালি এই মনিটরটা নেওয়ার কোনো রিজন থাকতে পারে কিনা, চলেন দেখি। বিল্ড কোয়ালিটি, আউটলুক লিটারালি ইমপ্রেসিভ, একদমই সলিড ফিল এবং প্রিমিয়াম একটা ভাইব আপনাকে দেবে, যেটা এই প্রাইস রেঞ্জে রেয়ার। স্ট্যান্ড থেকে শুরু করে ফিনিশিং টাচ সবই আই ক্যাচিং, ডিউরেবল একটা ফিল দেয়। 300 হার্জ রিফ্রেশ রেট আর লো রেসপন্স টাইম এগুলা গেমারদের জন্য অ্যাকচুয়ালি বিগ অ্যাডভান্টেজ, বিশেষ করে ফাস্ট পেস্ট মোশন হেভি গেম যারা খেলেন, তবে এফপিএস মোডটা বাদ দিয়ে। সুতরাং মোটামুটি যদি আমরা একটা সামারি টানি এই মনিটরের মধ্যে, তাইলে সবই ঠিক ছিল। এফপিএস মোডটায় মনিটরটা দিতেছে, এইটা সম্ভবত তাদের প্যানেলে কস্ট কাট করার জন্য। 300 হার্জ পুশ করতে গিয়া, বিল্ড কোয়ালিটি সুপিরিয়র করতে গিয়া মেইন জায়গাটায় তাহলে কারা কিনবেন আর কারা কিনবেন না। যাদের কাছে কালার এত ফ্যাক্টর না, রিফ্রেশ রেট, বিল্ড কোয়ালিটি, ব্র্যান্ড ভ্যালু এই সব কিছু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আপনি প্রচুর নাম্বারস চান, আই হ্যাভ দিস অ্যান্ড দ্যাট, এবং বাজেট আবার লিমিটেড, তাদের জন্য 30K তে 300 হার্জ এই মনিটরটা সলিড। কালারের দিক থেকে, প্যানেলের দিক থেকে নট সো সলিড। স্পেশালি গেমিং মনিটরে গোস্টিং আমরা এক্সপেক্ট করি না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরে কোনো ভিডিওতে, আর আপাতত আল্লাহ হাফেজ। শেষ।